আরেকটা ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি আমার বন্ধু শওকত মাহমুদের সাথে। তিনি বলেছেন শেখ হাসিনার নাকি বিদেশে কোনো বন্ধু নাই। আংশিক তার সাথে আমি একমত। শেখ হাসিনার বিদেশে কোনো বন্ধু নাই, কারেক্ট। কিন্তু শেখ হাসিনার বিদেশে প্রভু আছে। বন্ধু না থাক, প্রভু আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনার সেই প্রভু, পরিষ্কারভাবে আমি বলি, যেটা আজকাল বিএনপির নেতারা বলতে সংকোচ বোধ করেন, আমি পরিষ্কারভাবে বলি, শেখ হাসিনার সেই প্রভুর নাম দিল্লি, দিল্লি এবং দিল্লি। বাংলাদেশে আমি আপনাদেরকে বলি, 500 লোক নিহত হতে হবে না, একদিনে 100 লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন। শেখ হাসিনা পালানোর সময় পাবে না বাংলাদেশে। শেখ হাসিনার যে সমস্ত পুলিশ অফিসাররা এখন মহাসচিবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেই পুলিশ অফিসাররা বুড়ি অঙ্ক পার হয়ে কোথায় পালিয়ে যাবে নিমেষে এটা খুঁজে পাবেন না তাদেরকে। এই সব পুলিশ অফিসারদের চিহ্নিত করে রাখুন, সবাইকে বিচার করতে হবে। কিন্তু শেখ হাসিনা যে কাজটি ইউনিক করেছেন সেটি হলো, তিনি ফ্যাসিবাদী শাসন চালাচ্ছেন বিচার বিভাগের সহায়তায়। যখন আইয়ুব খানের ডিকেড অফ ডেভেলপমেন্টের জন্য এই ধরনের সার্কাস ঢাকা শহরে হচ্ছিল, আমার কিছু কিছু মনে আছে, অতটা মনে নাই, কিছু কিছু মনে আছে। ওই সার্কাস ঘটার 6 মাসের মধ্যে গণ আন্দোলনে তার পতন হয়েছিল। তো আজকে হাসিনার সার্কাসের 6 মাসের মধ্যে কেন হাসিনার পতন হবে না, আমাকে এটা বলে দেন। পতন হওয়া সম্ভব, এই ফ্যাসিবাদেরও পতন হওয়া সম্ভব। আপনাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, পুলিশের গুলি উপেক্ষা করে দাঁড়াতে হবে। সেই বিপ্লব আপনারা বলতে পারেন বাস্তবসম্মত না, এই মুহূর্তে আমরা বিপ্লব করতে পারবো না, হতে পারে, আপনাদের সাথে আমি একমত। কিন্তু ফ্যাসিবাদের পতনের রাস্তা একটাই, সেটা বিপ্লব, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আজকে যে ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিচার বিভাগকে বাংলাদেশে নিতে হবে এবং সেই বিচারপতিদের বাংলাদেশে একদিন বিচার অবশ্যই হবে। এটা একটা ইউনিক কাজ। এটা পৃথিবীতে কোনো মুসলিনি, হিটলার বিচার বিভাগের সহায়তা ক্রমে তাদের ফ্যাসিবাদ চালান নাই। 2010 সালে এই বিচার বিভাগ দিয়ে বেগম খালেদা জিয়ার আইনানুগভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যে বাড়ি কৃতজ্ঞ জাতি তাকে দিয়েছিল, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন দেশের জন্য, এবং এই পরিবারের থাকার মতো কোনো জায়গা সারা বাংলাদেশে কোথাও ছিল না। অর্থাৎ একটা সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তাহলে এর দায় দায়িত্ব কার? আজকে যে আমরা ফ্যাসিস্ট জমানায় বাস করছি, তার দায়িত্ব কার? বিচার বিভাগের। গেল 2 নম্বর। 3 নম্বরে আসেন। বাংলাদেশের প্রত্যেকেই জানে যে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন রাজনৈতিক নেতৃত্ব দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। উনি 25 তারিখ রাত 12টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ঘোষণা করলেন উই রিভল্ট, এবং উই রিভল্টের সাথে অস্ত্র তুলে নিলেন এবং কি করলেন, ওনার কমান্ডিং অফিসার কর্নেল জাঞ্জুয়াকে তিনি গ্রেফতার করলেন, এবং সেই পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে সম্ভবত ওই রাত্রেই হত্যা করা হয়। তাহলে কমান্ডিং অফিসারকে যখন হত্যা করা হয়, তখন তো বিদ্রোহ শুরু হয়ে যায় সেনাবাহিনীতে, নাকি? তারপরে তো আর পিছিয়ে আসার কোনো পথ থাকে না। কাজেই অর্থাৎ একটা সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তাহলে এর দায় দায়িত্ব কার? আজকে যে আমরা ফ্যাসিস্ট জমানায় বাস করছি, তার দায়িত্ব কার? বিচার বিভাগের। তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, তার কোনো বক্তব্য বিবৃতি বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ করা যায় না। কেন যায় না? হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো মিডিয়াতে তারেক রহমানের কোনো বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না। তারা যা যা করেছেন গত 10 বছরের মধ্যে, তারপরে আর এই দেশে বিচার বিভাগের কোনো সম্মান আর থাকতে পারে না। যে দেশে কর্মরত প্রধান বিচারপতিকে ক্ষমতাসীন সরকার চোর আখ্যা দেয়, চোর আখ্যা দিয়ে ঘাড় ধরে বের করে দেয় প্রধান বিচারপতিকে, সেই দেশে আবার বিচার বিভাগের সম্মান আর কিছু অবশিষ্ট থাকে নাকি? এই বিচার বিভাগের সম্মান নিয়ে আর কোনো আলোচনার কোনো অর্থ হয় নাকি? তো কাজেই আজকে যে ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিচার বিভাগকে বাংলাদেশে নিতে হবে এবং সেই বিচারপতিদের বাংলাদেশে একদিন বিচার অবশ্যই হবে। আমি সবিনয়ে বলতে চাই শওকত মাহমুদ সাহেব, পৃথিবীর ইতিহাসে
কোনো ফ্যাসিবাদের পতন ভোটের মাধ্যমে হয় নাই। ফ্যাসিবাদের পতন একমাত্র বিপ্লবের মাধ্যমে হয়, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই বিপ্লব আপনারা বলতে পারেন বাস্তবসম্মত না, এই মুহূর্তে আমরা বিপ্লব করতে পারবো না, হতে পারে আপনাদের সাথে আমি একমত, কিন্তু ফ্যাসিবাদের পতনের রাস্তা একটাই, সেটা বিপ্লব, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এবং এবং একই সঙ্গে আপনি যদি শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম না করেন, তাহলে আপনি সংগ্রামে বিজয়ী হতে পারবেন না। দিল্লির সাথে আপোষ করে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে বিজয়ী হতে পারে না, এটা সম্ভব না। কোন জাতীয়তাবাদী শক্তি বিদেশি শক্তির সাথে আপোষ করে বিজয়ী হতে পারে নাই। জাতীয়তাবাদী শক্তিকে তার নিজের পায়ে দাঁড়াতে হবে। কাজে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, আজকে যে বেগম খালেদা জিয়া জেলে, আজকে যে বাংলাদেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়ে গেছে, আজকে যে বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়ে গেছে, তার একমাত্র কারণ ভারত, এবং ভারতের বিরুদ্ধে সর্বতভাবে আমাদের সংগ্রাম করতে হবে। এবং আসুন, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের বয়স হয়ে গেছে, আমার বয়স 64 বছর, নতুন করে পাওয়ার আর কিছু নাই। জীবনে যা কিছু অর্জন করার ছিল ছোট বড় সেগুলো অর্জন করা হয়ে গেছে। আপনারা যারা আমার চেয়ে ইয়াং বসে আছেন, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। আপনারা কি স্বাধীন দেশের নাগরিক হয়ে থাকবেন, নাকি দিল্লির উপনিবেশের নাগরিক হয়ে থাকবেন? আপনাদের সন্তানদের কথা চিন্তা করুন, কোন দেশ রেখে যাবেন আপনাদের সন্তানদের জন্য? একটি স্বাধীন বাংলাদেশ রেখে যাবেন, নাকি দিল্লির উপনিবেশ বাংলাদেশ রেখে যাবেন? সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আর আপনারা যদি আগামী প্রজন্মের জন্য স্বাধীন দেশের পতাকা উদ্দিন করে রেখে যেতে চান, তাহলে আজকে রক্ত দেওয়ার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। বিনা রক্তপাতে শেখ হাসিনাকে সরানো যাবে এটা আমি বিশ্বাস করি না। কাজেই ওই শান্তিপূর্ণ ভোট বিপ্লবের মাধ্যমে কোনো ফ্যাসিবাদকেই সরানো যায়নি, হাসিনাকেও সরানো যাবে না। একমাত্র পথ গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের আহ্বান করে যারা নিকৃষ্ট মানের স্বৈরাচার, ফ্যাসিবাদ, আমি সবসময় ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনাকে আমি স্বৈরাচার বলি না, এরশাদকে আমি স্বৈরাচার বলি, আর শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলি। তো নিকৃষ্ট মানের যারা ফ্যাসিস্ট, তারা সচরাচর পুলিশ দিয়ে রাষ্ট্র চালায়। মূল পুলিশ, এবং আরেকটা বলা হয় পার্টি থাক। পার্টি থাক বলে একটা কথা আছে, যে দলের মধ্যে গুন্ডা পান্ডা যারা থাকে, এবং ফ্যাসিবাদ করে কি, এই দলের মধ্যে গুন্ডা পান্ডা এবং পুলিশ, এদেরকে দিয়ে তারা অত্যাচার নির্যাতন চালায়। শেখ হাসিনা একটা নতুন ধরনের সরকার আমাদেরকে দেখিয়েছেন গত 10 বছর ধরে। তিনি পুলিশ এবং পার্টি থাকদের তো ব্যবহার করেছেন। আপনারা দেখেছেন পার্টি থাকরা কিভাবে সোনার ছেলেরা রাস্তায় মিছিলে এসে পর্যন্ত মেয়েদের উপরে হামলা চালায়, এগুলো তো আপনারা দেখেছেন। এবং সেই সমস্ত ব্যাপারে আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে এটাও আপনারা জানেন না। কাজে পার্টি থাকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ মিলনের মতো বিপ্লবী ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে, এগুলোর কোনো বিচার বাংলাদেশে হয়নি। ভবিষ্যতে যদি কোনোদিন হয় সেটার দিকে আমরা তাকিয়ে আছি। কিন্তু শেখ হাসিনা যে কাজটি ইউনিক করেছেন, সেটি হলো তিনি ফ্যাসিবাদী শাসন চালাচ্ছেন বিচার বিভাগের সহায়তায়। এটা একটা ইউনিক কাজ। এটা পৃথিবীতে কোনো মুসলিনি, হিটলার বিচার বিভাগের সহায়তা ক্রমে তাদের ফ্যাসিবাদ চালান নাই। শেখ হাসিনা বিচার বিভাগের সহায়তা ক্রমে এই ফ্যাসিবাদ চালাচ্ছে। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে 2009 সাল থেকে বিচার বিভাগ দিয়ে কি কি কুকর্ম জায়েজ করে নেওয়া হয়েছে। বাঙালি মুসলমানের স্মৃতি মাঝে মাঝে বড় প্রতারণা করে, স্মৃতিশক্তি বড় কম বাঙালি মুসলমানের। আপনাদেরকে একে একে বলি। 2010 সালে এই বিচার বিভাগ দিয়ে বেগম খালেদা জিয়ার আইনানুগভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যে বাড়ি কৃতজ্ঞ জাতি তাকে দিয়েছিল, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন দেশের জন্য, এবং এই পরিবারের থাকার মতো কোনো জায়গা সারা বাংলাদেশে কোথাও ছিল না। কাজেই এটা ছিল কৃতজ্ঞ জাতির একটা প্রতিদান, একটি অসহায় পরিবারের প্রতি। এবং শুধু প্রতিদান নয়, এই বাড়ি দেয়া হয়েছিল পার্লামেন্টে বিল পাসের মাধ্যমে, এই বাড়ি দেয়া হয়েছিল রাষ্ট্রপতির সই নিয়ে, এই বাড়ি দেওয়া হয়েছিল তৎকালীন সেনাপ্রধান এরশাদের অনুমোদন ক্রমে, স্বাক্ষর ক্রমে। সেই বাড়ি 2010 সালে, 1981 সাল থেকে 2010 সাল, কত বছর হয়? 29 বছর পরে
আমাদের সব মহামান্য বিচারপতিরা বার করলেন সেই বাড়ি প্রদান নাকি বেআইনি ছিল। তাহলে প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ আসুন, 2011 সালে আপনাদের ভোটদানের অধিকার হরণ করে নেওয়া হলো, আপনাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হলো এই বিচার বিভাগের সহায়তা ক্রমে। কারণ তারা বলে দিল যে তত্ত্বাবধায়ক প্রথা নাকি অসাংবিধানিক। অথচ সেই আপনারা মনে করেন সেই রায়টা কি হয়েছিল? সেই রায়ে 6 জন বিচারক ছিলেন, 3 জন বলেছিলেন এটা সাংবিধানিক, 3 জন বলেছিলেন সাংবিধানিক না। আর এরপরে যে কাস্টিং ভোট যেটা বলে সেটা খায়রুল হক কাস্টিং ভোট দিয়ে তারা 4-3, তার মানে 4 জন বললেন সাংবিধানিক না, 3 জন বললেন সাংবিধানিক। এই ভোটে তারা আপনার গণতান্ত্রিক অধিকার অর্থাৎ একটা সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তাহলে এর দায় দায়িত্ব কার? আজকে যে আমরা ফ্যাসিস্ট জমানায় বাস করছি তার দায়িত্ব কার? বিচার বিভাগের। গেল 2 নম্বর। 3 নম্বরে আসেন। বাংলাদেশের প্রত্যেকেই জানে যে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন রাজনৈতিক নেতৃত্ব দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। উনি 25 তারিখ রাত 12টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ঘোষণা করলেন উই রিভল্ট, এবং উই রিভল্টের সাথে অস্ত্র তুলে নিলেন এবং কি করলেন? ওনার কমান্ডিং অফিসার কর্নেল জাঞ্জুয়াকে তিনি গ্রেফতার করলেন এবং সেই পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে সম্ভবত ওই রাত্রেই হত্যা করা হয়। তাহলে কমান্ডিং অফিসারকে যখন হত্যা করা হয় তখন তো বিদ্রোহ শুরু হয়ে যায় সেনাবাহিনীতে নাকি? তারপরে তো আর পিছিয়ে আসার কোনো পথ থাকে না। কাজেই সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের সূচনা লগ্ন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন। প্রথম ঘোষণায় তিনি নিজেকে প্রভিশনাল প্রেসিডেন্ট বলেছিলেন, পরবর্তীতে তিনি সেটাকে অ্যামেন্ড করে বললেন শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। তাহলে মুক্তিযুদ্ধ শুরু করলেন তিনি, মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন তিনি, কিন্তু বিচার বিভাগ কি বলল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বলা যাবে না। তার মানে বিচারপতিরা দায়িত্ব নিলেন দেশের ইতিহাস রচনা করার। মাননীয় বিচারপতিগণ, দেশের ইতিহাস রচনা করার মহান দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? এটা তো আপনাদেরকে কেউ দেয় নাই। এই দায়িত্ব আপনাদেরকে কেউ নিতেও বলেন নাই, এবং এটা অন্যরা করছেন, কিন্তু অনেকগুলো সুমোটো তারা এই সমস্ত রায় দিয়ে যাচ্ছেন। গেল 3 নম্বর। 4 নম্বরে আসেন। বাংলাদেশের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব লন্ডনে আছেন। তার কোনো বক্তব্য বিবৃতি বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ করা যায় না। কেন যায় না? হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো মিডিয়াতে তারেক রহমানের কোনো বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না। তাহলে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে উত্থান, সেই উত্থানে সর্বতভাবে সহযোগিতা কে করেছে? করেছে বাংলাদেশের তথাকথিত স্বাধীন বিচার বিভাগ। এই বিচার বিভাগ নিয়ে আমি সর্বপ্রথম লিখলাম 2010 সালে। কি লিখেছিলাম? স্বাধীন বিচারের নামে তামাশা, আমার আর্টিকেলের নাম ছিল। সেখানে আমি বলেছিলাম জেনারেল মঈনের শাসনামলে যে বিচার বিভাগ থেকে যে বিচার বিভাগে পতন শুরু হয়েছিল, সেই বিচার বিভাগে শেখ হাসিনার আমলে সেখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এটা লিখবার জন্য বিচার বিভাগ আমার নামে কন্টেম্প মামলা করলেন। আমি গেলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে বললাম আমি যা লিখেছি সত্য লিখেছি, এই লেখার জন্য আপনাদের কাছে আমি সরি বলতে রাজি নই। সত্য লেখার জন্য কোনো সাংবাদিক সরি বলে না। এবং বললাম আপনারা আপনাদের যা কিছু সাজা শোনাতে পারেন, কিন্তু আমি যেটা বলেছি সঠিক বলেছি, আপনাদের কাছে আমি ক্ষমা চাইব না। আমাকে তারপরে সাজা দেওয়া হলো কন্টেম্প মামলায়। আমি অন্যায়ভাবে সাজা নিয়ে, অন্যায়ভাবে এই জন্য বললাম যে আমাকে যে সাজা দেওয়া হয়েছিল সেটা বাংলাদেশের পেনাল কোডে যে সাজা নির্ধারণ করা আছে তার থেকে বেশি সাজা আমাকে দেওয়া হয়েছিল। যুক্তি দেখিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, আমাদের ইনহেরেন্ট পাওয়ার আছে আপনাকে বেশি সাজা দেওয়া, এই জন্য আমাকে বেশি সাজা দেওয়া হয়েছিল। কারণ তারা মনে করেছিলেন আমি বিচার বিভাগের
সম্মানহানি করছি। এক মাহমুদুর রহমানের মতো সাধারণ ব্যক্তির সাধ্য নাই বিচার বিভাগের সম্মানহানি করার। বিচার বিভাগের যা সম্মানহানি করবার তার জন্য মাননীয় লর্ডশিপরাই যথেষ্ট। তারা যা যা করেছেন গত 10 বছরের মধ্যে, তারপরে আর এই দেশে বিচার বিভাগের কোনো সম্মান আর থাকতে পারে না। যে দেশে কর্মরত প্রধান বিচারপতিকে ক্ষমতাসীন সরকার চোর আখ্যা দেয়, চোর আখ্যা দিয়ে ঘাড় ধরে বের করে দেয় প্রধান বিচারপতিকে, সেই দেশে আবার বিচার বিভাগের সম্মান আর কিছু অবশিষ্ট থাকে নাকি? এই বিচার বিভাগের সম্মান নিয়ে আর কোনো আলোচনার কোনো অর্থ হয় নাকি? তো কাজেই আজকে যে ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিচার বিভাগকে বাংলাদেশে নিতে হবে এবং সেই বিচারপতিদের বাংলাদেশে একদিন বিচার অবশ্যই হবে। পুরনো কথা বলতে হয়, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। হ্যাঁ, সেই জনতা আজও জাগে নাই বাংলাদেশে, কিন্তু জাগে নাই বলবে জাগবে না এমন কোনো কথা নেই। আমি এতটা হতাশ হতে রাজি নই। অবশ্যই বাংলাদেশের জনগণ জাগবে এবং এই বিচারপতিরা সেই বিচারপতি যারা বেগম খালেদা জিয়ার ভুয়া মামলায় সাজা দিয়ে তাকে একজন পরিত্যক্ত জেলখানায় পাঠিয়েছে। এই বিচারপতিরা সেই বিচারপতি যারা একটি বাংলাদেশের সিআরপিসিতে পরিষ্কারভাবে বলা আছে এই ধরনের সাজা হলে তার জামিন হয়ে যাবে। বলা আছে 497 নম্বর ধারা, লিখে নেন। আমি যেহেতু 118টা মামলার আসামি, 5.5 বছর জেলে ছিলাম, প্রতিদিন আমি আইনের বই পড়েছি এবং আলমগীর ভাই তার সাক্ষী যে আমার কাছে কি পরিমাণ আইনের বই ছিল। 497 ধারা সিআরপিসি, লিখে নেন। সেখানে বলা আছে যদি মহিলা হয়, যদি বয়স্ক হন, বেগম খালেদা জিয়া একজন মহিলা, তার বয়স 73 বছর, এবং যদি অসুস্থ হয়, তিনি অসুস্থ সবাই জানে, তাহলে তাকে অবশ্যই তাকে জামিন দিতে হবে। আর আজকে বেগম খালেদা জিয়া জামিন দিয়ে হাইকোর্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যে নাটক করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার নাই, আমার কাছে নাই তার নিন্দা জানানোর ভাষা। আজকে তারা নাটক করে বলছেন যে মে মাসের 8 তারিখে তার শুনানি করবেন। তার অর্থ কি হলো? তাকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, আর মে মাসের 8 তারিখে তার শুনানি, অর্থাৎ 3 মাস তাকে থাকতে হচ্ছে জামিন শুনানি ছাড়া। এত বড় অন্যায় এই দেশে চলছে, ইনশাআল্লাহ এত বড় জুলুম চিরদিন চলতে পারে না। এবং যারা এই জুলুমের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশের মাটিতেই একদিন হবে। তো কাজেই আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আমাদের লড়াই খুব কঠিন লড়াই। আমি অনেকের বক্তব্যের সাথে একমত, কিছু কিছু বিষয়ে আমি দ্বিমত পোষণ করি। যেমন আমার বন্ধু শওকত মাহমুদ, একটু আগে বলে আমরা দুজন একসাথে জেল কেটেছি, কতদিন গল্প করেছি একসঙ্গে এই কাশিমপুর জেলখানায়। শওকত মাহমুদ বলেছে, মুসলিমের উদাহরণ দিয়ে বলেছে, ফ্যাসিবাদের পতন আমাদেরকে ভোটের মাধ্যমে করাতে হবে। আমি সবিনয়ে বলতে চাই শওকত মাহমুদ সাহেব, পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদের পতন ভোটের মাধ্যমে হয় নাই। ফ্যাসিবাদের পতন একমাত্র বিপ্লবের মাধ্যমে হয়, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই বিপ্লব আপনারা বলতে পারেন বাস্তবসম্মত না, এই মুহূর্তে আমরা বিপ্লব করতে পারবো না, হতে পারে আপনাদের সাথে আমি একমত, কিন্তু ফ্যাসিবাদের পতনের রাস্তা একটাই, সেটা বিপ্লব, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এখন তার জন্য সময় লাগবে, জনগণকে হয়তো উদ্বুদ্ধ করতে হবে, উজ্জীবিত করতে হবে। তবে জনগণ উজ্জীবিত আছে। আপনাদেরকে একটা শুধু ছোট প্রমাণ দেই আমি। বৃহস্পতিবারে যেদিন আমি বরিশাল থেকে ফিরে আসছিলাম, সেদিন ঢাকা শহরে সার্কাস হচ্ছিল। আপনারা তো সেই সার্কাস দেখেছেন না? আচ্ছা, তো সার্কাসের দিন আইনজীবীরা ভোট দিচ্ছিলেন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বারের জন্য ভোট দিচ্ছিলেন সার্কাসের দিনে। তো সার্কাস হচ্ছিল তো দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবী বানানোর জন্য সার্কাস হচ্ছিল, তাই না? তিনি রীতিমতো একজন দেবী, বাংলাদেশের দেবী, মানবী রূপে দেবী অবতীর্ণ হয়েছেন বাংলাদেশে, তাই তো? এই জন্য সার্কাস করা হচ্ছে। তো সেই সার্কাসের দিনে তাহলে যারা ভোট দিচ্ছিলেন সকলেরই তো আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার কথা। এত বড় সার্কাস বাইরে, এটা দেখেও তো প্রভাবিত হয়ে যাওয়ার কথা আইনজীবীদের। তারা হয়েছেন প্রভাবিত? নাকি তারা দেবীর দলকে প্রত্যাখ্যান করেছেন? করেন নাই নির্বাচনে?
কারণ যতই আপনারা এই ধরনের সার্কাস করুন না কেন, আইয়ুব খানের উদাহরণ একটু আগে দেওয়া হয়েছে। 1968 সালে, আমি তখন ক্লাস 10-এর ছাত্র, 1968 সালে যখন আইয়ুব খানের ডিকেড অফ ডেভেলপমেন্টের জন্য এই ধরনের সার্কাস ঢাকা শহরে হচ্ছিল, আমার কিছু কিছু মনে আছে, অতটা মনে নাই, কিছু কিছু মনে আছে। ওই সার্কাস ঘটার 6 মাসের মধ্যে গণ আন্দোলনে তার পতন হয়েছিল। তো আজকে হাসিনার সার্কাসের 6 মাসের মধ্যে কেন হাসিনার পতন হবে না, আমাকে এটা বলে দেন। পতন হওয়া সম্ভব, এই ফ্যাসিবাদেরও পতন হওয়া সম্ভব। আপনাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, পুলিশের গুলি উপেক্ষা করে দাঁড়াতে হবে। আমি আপনাদেরকে ইরান বিপ্লবের কথা বলি। ইরান বিপ্লবে যখন হয় তখনও কিন্তু ইরানের শাহ ট্যাঙ্ক নামিয়েছিল রাস্তার মধ্যে, পুলিশ দূরের কথা, ট্যাঙ্ক নেমেছিল রাস্তার মধ্যে, এবং প্রথম 2 দিনে 500 লোক নিহত হয়েছিল, 500। কিন্তু যখন দেখা গেল যে 500 লোক নিহত হচ্ছে, আরো 5 লক্ষ রাস্তায় নামছে, তখন এক সময় ট্যাঙ্কের নল ঘুরে গেল। নল ঘুরে গিয়ে শাহকে বলল যে আপনি বিদায় হন, জনগণের বিজয় হয়ে গেছে। বাংলাদেশে আমি আপনাদেরকে বলি, 500 লোক নিহত হতে হবে না, একদিনে 100 লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন। শেখ হাসিনা পালানোর সময় পাবে না বাংলাদেশ। শেখ হাসিনার যে সমস্ত পুলিশ অফিসাররা এখন মহাসচিবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেই পুলিশ অফিসাররা বুড়িঅঙ্ক পার হয়ে কোথায় পালিয়ে যাবে নিমেষে এটা খুঁজে পাবেন না তাদেরকে। এই সব পুলিশ অফিসারদের চিহ্নিত করে রাখুন, সবাইকে বিচার করতে হবে, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ মানুষের এত বড় জুলুমের পরে তাদেরকে ছাড় দেওয়া যায় না। আমি আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দেই। 3 দিন আগে জেনেভাতে একটা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন একটা তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো বলি আপনাদেরকে। এই গত 9 বছরে 421 জন গুম হয়েছে বাংলাদেশ থেকে। 421 জনের মা জানে না, স্ত্রী জানে না তাদের সন্তান, তাদের স্বামী দেশে ফিরে আসবে কিনা, তারা মারা গেছে কিনা। 1,500 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, গুলি করে। ক্রসফায়ারের গল্প শোনেন না, এরকম করে 1,500 জনকে, এবং হেফাজতে নিয়ে মিলনের মতো পিটিয়ে 125 জনকে হত্যা করা হয়েছে। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা। দেনার কিন্তু কোনো শেষ নাই শেখ হাসিনা এবং এই দখলদার সরকারের। এই দেনার সব বিন্দু বিন্দু করে চুকাতে হবে একদিন। আমি মুক্ত থাকবো কিনা, জেলে থাকবো কিনা, বেঁচে থাকবো কিনা, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার সকল অন্যায় বিচার একদিন বাংলাদেশে অতি অবশ্যই। কাজেই আপনাদের কাছে পেশাজীবী হিসেবে আমার একটাই অনুরোধ, আপনারা উজ্জীবিত হন। আপনারা উজ্জীবিত হলে সাধারণ মানুষ উজ্জীবিত হবে। আপনারা একজন উজ্জীবিত হলে 10 জন সাধারণ মানুষ উজ্জীবিত হবে। তাদেরকে উজ্জীবিত করেন, জীবন দিতে হবে। একটা মনে রাখবেন, ফ্রিডম ইজ নেভার ফ্রি। ফ্রিডম কখনো ফ্রি হয় না। রক্ত ছাড়া কোনোদিন মানুষের মুক্তি মেলে না। আমাদেরও, আমি বলতে চাই, পরাধীনতার শৃঙ্খল ছাড়া হারানোর আর কিছু আমাদের নাই। কাজেই আপনাদেরও হারানোর আর কিছু নাই। আরেকটা ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি আমার বন্ধু শওকত মাহমুদের সাথে। তিনি বলেছেন শেখ হাসিনার নাকি বিদেশে কোনো বন্ধু নাই। আংশিক তার সাথে আমি একমত।